ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ভয়ের নতুন এক জগৎ রাফি দ্য হরর ওয়ার্ল্ডে আজকে রেগুলার ইপি এর এপিসোড 3। বিশ্বাস করা না করা একান্ত আপনার উপর নির্ভর করে, কারণ গল্প নয় ঘটনা। আর ঘটনা পাঠাতে ডেসক্রিপশনে আমার মেইলটা দেওয়া আছে, সেখানে টাইপ করে পাঠিয়ে দিন @gmail.com। তাই কথা কম, চলুন শুনে নিই আজকের মূল থিম। এবং আজকের ঘটনার মূল থিমটা মূলত হচ্ছে, যিনি পাঠিয়েছেন খোরশেদ মুস্তাকিম। তো উনি মূলত একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন এবং তিনি চাকরির ওনার এই যে কাজটা, এটার জন্য ওনার প্রায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ট্রাভেল করা লাগে। তাই তিনি চাকরির সুবাদে ঠিক এরকমই একবার 2021 সালে চট্টগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন, যেটা আজকে তিনি মেইল করে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রথমেই ওনাকে মেইল করে পাঠানোর জন্য। তাই চলুন কথা না বলে আমরা আজকে ডিরেক্ট ঘটনাতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি খোরশেদ মুস্তাকিম। সাম্প্রতিক সময়ে আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে, যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি চাই না যেন আমার মতো এরকম ভৌতিক অভিজ্ঞতার কেউ সম্মুখীন হন, কেননা এই ধরনের ভৌতিক অভিজ্ঞতাতে সমস্যার থেকে ভোগান্তি বেশি। চাকরির জন্য আমাকে চট্টগ্রামে একবার যেতে হয়েছিল 2021 সালের দিকে। বরাবরের মতো আমি সেদিনও ঢাকার ভিড় ছেড়ে সকালবেলা আমি বাসে চড়ে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। আগে থেকে আমার ওইরকম কোনো হোটেল বা রুম বুকিং করা ছিল না, তাই আমি চট্টগ্রামে গিয়েই সেখানে হচ্ছে আমার যেই অফিসের যে অফিসিয়াল কাজগুলো রয়েছে সেগুলো আমি সারি, এবং মোটামুটি প্রায় 2 দিনের জন্যই আমি সেখানে গিয়েছিলাম। তো যেহেতু আমার চাকরির এই কাজের জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমার প্রায় ট্রাভেল করা লাগে, দেখা যায় যে এখানে খরচগুলো আমার ব্যক্তিগত, অর্থাৎ আমার যে বেতন সেটার ভেতর থেকেই আমার মূলত হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। তাই আমার পক্ষে সম্ভব হয় না কখনো ভালো কোনো রুম বা হোটেল বুক করা। তাই দেখা যায় যে যখন যেখানে জায়গা পাই সেখানেই মূলত হচ্ছে থাকতে হয়। তো ঠিক এভাবেই চট্টগ্রামে যাওয়ার পরে আমি যখন এরকম একটা খুঁজতে পুরনো একটা হোটেল পাই আমার বাজেটের মধ্যে, আমি সেখানে গিয়ে উঠি। ওঠার পরে আমি আমার রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করে আমি হচ্ছে আমার রুমে চলে যাই, অর্থাৎ ম্যানেজারের কাছ থেকে আমার রুমটি হচ্ছে বুঝে নেই। হোটেলটি শহরের রাস্তার পাশে হলেও ভেতরটা ছিল একটু অন্ধকার এবং গাছপালায় ভরপুর, কেননা হোটেলটা খুবই পুরনো। তো হোটেলে যাওয়ার পরে রাতের বেলা যখন আমি আমার রুমটা বুঝে নিই খাওয়া দাওয়ার পর, প্রথম রাতে আমি অনুভব করি যে বাহিরে গরম থাকলেও হোটেলের ভিতরে যে পরিবেশটা এটা একটু ঠান্ডা টাইপের। তো আমি রাতের বেলা বসে আমার অফিসিয়াল যে কাজগুলো সেগুলো চেক করছিলাম। তো হঠাৎই আমি জানালার কাচের মধ্যে একটা হালকা টান অনুভব করতে পারি। মনে হচ্ছিল যে কেউ যেন জানালাটা খোলার চেষ্টা করছে বাহির দিক থেকে। তো আমি উঠে চেক করি, কিন্তু আমি ওই রকম কিছু দেখতে পাই না, এবং আমার কাছে মনে হয় যে এটা আমার মনের ভুল, কেননা আমি যে হোটেল রুমটা ছিলাম এটা অবস্থান করছিল 2য় তলায়। এরপর যেটা হয়, হঠাৎ করে আমি যখন বসে কাজ করছিলাম, রাত বাজে তখন মোটামুটি ভালোই, কিন্তু আমার সময়টা আসলে ঠিক খেয়াল নেই। হঠাৎ করে মনে হলো যে ওয়াশরুমের যে ঝর্ণাটা সেটা কেউ ছেড়ে দিয়েছে। তো হঠাৎ করে এরকম ঝর্ণা ছেড়ে দেওয়ার আওয়াজ শোনার কারণে আমি বেশ চমকে উঠি, এবং উঠে গিয়ে আমি বাথরুমে ঝর্ণাটা অফ করি। তো আমি মনে করি যেহেতু হয়তো পুরনো হোটেল বা হয়তো কিছু সমস্যা থাকতে পারে, সেই কারণে হয়তো অটোমেটিক ঝর্ণাটা চালু হয়ে গিয়েছে, অথবা হয়তো কলে পানি ছিল না, অন করা ছিল, এটাও হতে পারে। এরপর আমি যখন বসে কাজ করছিলাম, তখন আমি আমার শরীরে আবারও একটা বেশ ভালোই ঠান্ডা স্পর্শ আমি অনুভব করতে পারি, এবং ফিসফিস কিছু আওয়াজ আমি শুনতে পাই। তো প্রথম রাত মোটামুটিভাবে কেটে গেল। পরের দিন আমি যখন আবারও আমার কাজের জন্য বের হই, আশপাশে আমি আমার কাজগুলো করছিলাম। বলে রাখা ভালো, আমার কাজটা মূলত হচ্ছে, যেহেতু আমি একটা ওষুধ কোম্পানিতে, আমাদের পুরো বাংলাদেশে কোম্পানির বিভিন্ন রকম ব্রাঞ্চ ফ্যাক্টরি এগুলো রয়েছে, সেখানে গিয়ে আমার হচ্ছে দেখতে হয় এবং মনিটরিং করে একটা রিপোর্ট তৈরি করতে হয়। তো যাই হোক, এইভাবে কাজ শেষে যখন পরের দিন আমি সন্ধ্যার সময় আসলাম, আসার পরে আশপাশটা একটু ঘুরে আমি ঠিক রাত 9:30টার দিকে আমি হোটেলে আবার চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে আমার কাজগুলো ল্যাপটপের মধ্যে করছিলাম। তো পরের রাতে যেটা হলো, আমার সাথে আরেকটু ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ঠিক কীরকম ভয়ঙ্কর ঘটনা, যখন আমি রাতে বসেছিলাম তখন আমার চারপাশ থেকে
একটা হালকা ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। তো হঠাৎ করে যেটা হয়, কারেন্ট চলে যায় এবং আমি এই ফিসফিস আওয়াজটা অন্ধকারের মধ্যে একটু ভালোভাবেই আমি মূলত হচ্ছে খেয়াল করতে পারছিলাম। এরপর যেটা হলো, আমার যে হোটেল রুমের যে আমার যে দরজা অর্থাৎ মেইন যে দরজাটা, সেটা খুলে যায় অটোমেটিক। তো আমি তখন একটু ভয় পেতে শুরু করলাম। তো হঠাৎ হোটেলের যে দরজাটা, এটা বাইরে থেকে খুলে যাওয়ার পর আমি ঠিক দরজার বাইরে একটা ছায়ার মতো কিছু একটা দেখতে পেলাম। তো আমি মনে করলাম হয়তো কোনো মানুষ বা কেউ এসেছে, হয়তো বা হোটেলের যে সার্ভিস বয় সে হয়তো কিছু দিতে এসেছে। আমি উঠে বাইরে গিয়ে যখন তাকালাম, দেখলাম যে না, হোটেলে আমার যেই কী বলবো লবি অথবা যেটাই বলি না কেন, আমার যে ফ্লোরটা, ওখানে কেউ ছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে কেউ আমাকে হয়তো দেখছে, আমাকে ডাকছে, কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না। এবং আমার আশপাশে, যখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার আশপাশে কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন একটা অন্যরকম অনুভব হয়। তো সেদিন রাত্রেবেলা আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ের মধ্যে কেউ একজন জোরে একটা খামচি দেয় এবং সেই খামচিটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এবং আমি যখন ঘুম থেকে উঠলাম, উঠে লাইট জ্বালালাম, দেখলাম যে হ্যাঁ, আমার পায়ের মধ্যে একটা লাল খামচির দাগ। এবং আমি বেশ ভয় পেয়ে যাই তখন, এবং আমি ভালো করে চেক করে দেখি যে আমার রুমের ভিতরে কেউ আছে কিনা, কিন্তু থাকার কোনো সম্ভাবনা ছিল না। তো সেদিন আমি দেখা যায় যে ভয়ের কারণে আমি আর ঠিক মতো ঘুমাতে পারি না। তো পরের দিন সকালবেলায় আমি কাজ সেরে আমি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমি আবার রওনা দিই। তো যখন আমি বাসায় আসলাম, মনে হলো যে না, এখন একটু স্বস্তি ফিল হচ্ছিল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এই ভয়টা আমার সাথেই চলে এসেছে, অথবা খারাপ কিছু একটা আমার সাথেই চলে এসেছে। রাতের অন্ধকারে আমি ঠিক আবার যখন আমি ঘুমিয়েছিলাম, এরকম ফিস ফিস শব্দ আমি শুনতে পেলাম এবং মনে হচ্ছিল যে কেউ আমার নাম ধরে ডাকছে এরকম। এবং ঘুমের মধ্যে হঠাৎ করে আতঙ্কিত হয়ে উঠে যায়। তো এরপরে বাসার মানুষজন যখন এই জিনিসগুলো একটু জানতে চাইলেন যে আসলে কী হয়েছে, তখন আমি তাদেরকে খুলে বললাম যে আমি আসলে চট্টগ্রাম থেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তো তখন তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, হয়তো কোনো সমস্যা হবে না। এরপরে প্রায় টানা 2-3 দিন আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই থাকি, অর্থাৎ ভয়ানক স্বপ্ন দেখা, নাম ধরে ডাকা, তারপর রুমের মধ্যে কোনো একটা অদৃশ্য কিছুর একটা অস্তিত্ব অনুভব করতে পারা। তো শেষমেশ আমি আমার কলিগের হচ্ছে যে মাধ্যমে আমি একটা কবিরাজের শরণাপন্ন হলাম। এবং কবিরাজ ওরকমভাবে কিছু না বলে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আবার কয়েকদিন পরে আসেন, অর্থাৎ 2-3 দিন পর আসেন, সব ঠিক হয়ে যাবে। তো এই 2-3 দিনের মধ্যে আমি যেটা হলো, আমি এর থেকেও আরও ভয়ানক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যেটা হলো, আমি যখন একদিন রাত্রেবেলা আমার বাসার সবাই একটা দাওয়াতে যায়, তো আমি তখন বাসায় একাই ছিলাম। তো আমি এরকম যখন আমার একটা কিছু জিনিস নেওয়ার জন্য পাশের রুমে গেলাম, গিয়ে যখন লাইটটা জ্বালানোর আগে আমি একটা বিভৎস চেহারা দেখতে পাই। তো দেখে আমি প্রচুর পরিমাণে আতঙ্কিত হয়ে যাই। বলে রাখা ভালো, আমি দেখা যায় সামান্য বিষয়গুলোতে একটু ভয়টা বেশি পাই। তো আমি তখন যেটা করলাম, আমি আর বাসায় থাকতে পারলাম না, আমি ফাটে দরজা লক করে আমি নিচে নেমে গেলাম এবং বাসার সবাই আসার পর আমি বললাম তাদেরকে। এরপরে যখন দেখলাম যে আমার আসলে সমস্যা আরও বেড়ে যাচ্ছে এবং কবিরাজও টাকা চাইতে লাগলো, তখন আমি বুঝতে পারলাম যে আসলে কবিরাজটা টাকার জন্যই হয়তো খারাপ কোনো কিছু হয়তো করার চেষ্টা করছে। তখন অবশেষে আমি আরেকজন হুজুরের কাছে গেলাম, আমার পরিচিত একজন হুজুর ছিল, এবং ওনাকে গিয়ে একদম চট্টগ্রাম থেকে নিয়ে এই কবিরাজ পর্যন্ত যত ঘটনা সব কিছু আমি ওনাকে খুলে বললাম। তো তিনি বললেন ওনার ভাষ্য মতে যে ওইখানে হয়তো খারাপ কোনো একটা দুষ্ট বা বদ জিন ছিল, যেটা হয়তো আমার সাথে এসেছে বা আমার উপরে আসর করার চেষ্টা করতেছে। এবং যে কবিরাজ তিনি মূলত হয়তো টাকার জন্য এ ধরনের আরও বিভিন্ন খারাপ যে দুষ্ট যে জিনগুলো এগুলো চালান করছে। তো তখন আমি ওনার হুজুরের নির্দেশনা মেনে চলা শুরু করলাম। হুজুর আমাকে বললেন যে সন্ধ্যার পর বা বিশেষ করে রাত্রেবেলা প্রয়োজন ছাড়া ওইরকম ঘোরাঘুরি করতে না, বা যদি চলাফেরা করিও ওইরকম নিরিবিলি কোনো জায়গা দিয়ে যাতে চলাফেরা না করি। এবং সব পড়া পানি দিলেন এবং এর পাশাপাশি হচ্ছে যে আমাকে তিনি বললেন যে শরীর বন্ধ করে রাখতে। তো ওনার নির্দেশনার মতো আমি চলতে লাগলাম এবং সমস্যা আমি একটু ফেস করতে থাকলাম। এরপর আস্তে আস্তে যেটা হয়, আমার ভেতর থেকে ভয়টা আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমি এ ধরনের যে ভৌতিক অভিজ্ঞতাগুলো এগুলো আমি আর আগের মতো দেখতে পাই না। এরপর আমি আগের মতো আবারও স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করি। কিন্তু এই যে এই ভয়টা আমার সাথে চিরকাল একটা হয়তো স্মৃতি হয়ে থাকবে। এবং আমার আরও ব্যক্তিগত কিছু ঘটনা আছে পরিচিত মানুষদের, আশা করি একদিন সময় হলে লিখে পাঠাবো।
যদি লেখার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হলো ভৌতিক ঘটনা কখনো উপহাসের হয় না, এটা বাস্তব এবং কখনো আমাদের এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ খোরশেদ মুস্তাকিম ভাইকে এরকম একটা ঘটনা এত সুন্দর করে আসলে লিখে পাঠানোর জন্য। মানে আসলে ওনার যে লাস্টের যে কথাটা আসলে কথাটা সত্য যে আসলে কখনো কখনো এই ধরনের ভৌতিক যে আমাদের অভিজ্ঞতাগুলো আছে এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এগুলো আসলে উপহাসের বিষয় নয়। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা তখন দেখা যায় যে ভুল কোনো এরকম আছে আমাদের আশপাশে কবিরাজ, ভণ্ড হুজুর, এদের শরণাপন্ন আমরা হই। তো এটার কারণে যেটা হয় আমাদের সমস্যার পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, খোরশেদ মুস্তাকিম ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। এবং আপনিও চাইলে লিখে পাঠাতে পারেন, ডিসক্রিপশনে মেল দেওয়া আছে realshahriarrafi@gmail.com। ভালো করে দেখে আপনারা টাইপ করে মেলে আপনার ঘটনাটা পাঠিয়ে দিবেন এবং আশা করি রেগুলার আমি ভিডিও ছাড়ার চেষ্টা করবো। মাত্র এই নিয়ে আজকের ভিডিওটা নিয়ে এপিসোড 3 এবং ভিডিও নাম্বার 4। তো আশা করি আপনাদের হয়তো ভালো লাগছে। এখন পর্যন্ত ওই রকম রেসপন্স আমি আসলে পাচ্ছি না, স্বাভাবিক, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল সময় লাগে সব কিছু গ্রো হতে। তবে আমি চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু সম্ভব। এখন পর্যন্ত প্রায় 2-3টার মতো স্টোরি পেয়েছি এই অল্প রেসপন্সেই। তো আশা করি আপনারা আরও রেসপন্স করবেন এবং আরও ঘটনা পাঠাবেন এবং আমি আরও ঘটনা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। তো আশা করি ইনশাল্লাহ আবার কালকে আপনাদের সাথে নতুন কোনো একটা এপিসোডে দেখা হবে, কথা হবে এবং চেষ্টা করবো আস্তে আস্তে একটু বড় এপিসোড ছাড়ার জন্য। কারণ সত্য কথা বলতে গেলে বর্তমানে আমি একাই এই ভিডিওগুলো রেকর্ডিং থেকে শুরু করে অডিও ভিডিও এডিটিং সব কিছু আমি একাই করছি, তো সম্ভব হয় না। তবে চেষ্টা করবো আস্তে আস্তে 1 ঘন্টার বা আধা ঘন্টার একটু বড় এপিসোডগুলো ছাড়ার জন্য, যদি আপনারা ঘটনা পাঠিয়ে আমাকে সাপোর্ট করেন। সবথেকে বড় কথা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে মাত্র 10 জন। আশা করি আপনারা খুব শীঘ্রই আমাকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেক হেল্প করবেন। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ঘটনা পাঠিয়ে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।